ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রের সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য শ্রদ্ধাভাজন জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, সম্মানিত পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ ঢাকা নগরী দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। কারণ এই বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করার জন্য ওই ভারতের প্রত্যক্ষ মদদে তৎকালীন শেখ হাসিনার সরকার বিডিআরের পিলখানার মধ্যে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এই ঘটনার মধ্য দিয়ে মূলত তারা দুইটি উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল। একটি হলো আমাদের বাংলাদেশের সীমান্তের অত্যন্ত প্রহরী যারা ওই কুড়িগ্রামের রৌমারিতে জীবন বাজি রেখে আমাদের সীমান্তকে রক্ষা করেছিল, সারা বাংলাদেশের প্রত্যেকটি সীমান্ত যারা জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম করে যারা এই সীমান্তকে পাহারা দেয়, সেই বিডিআরকে ধ্বংস করা, পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর এই শক্তিকে নষ্ট করে দিয়ে বাংলাদেশকে মূলত ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করার জন্য এই নীলনকশার অংশ হিসেবেই মূলত সেদিন এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল। আমরা লক্ষ্য করেছি যে এই হত্যাকাণ্ডের পরে আজও পর্যন্ত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু রহস্য কিন্তু উন্মোচন হয়নি দেশবাসীর সামনে। সেনাবাহিনীর নেতৃত্বে যেই তদন্ত হয়েছিল সেই তদন্ত কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশের মানুষ সেটি জানতে পারেনি। আর সরকারের গঠিত যে তদন্ত কমিটি সেটি বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছে, যেটি এদেশের মানুষ সেটা কখনো মেনে নিতে পারেনি। আজকে আমরা লক্ষ্য করেছি যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 16 বছর ধরে যে ভারতের তাবেদারি করা সেই সরকারের পতনের পরে মানুষ 16 মাস ভারতের তাবেদার মুক্ত ছিল। কিন্তু আজকে যে নব গঠিত যে সরকার, তারা আমরা আবারও লক্ষ্য করছি তারা আবারও ভারতের তাবেদারি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ আর কোনোদিন ভারতের তাবেদারকে কখনো মেনে নেবে না। প্রয়োজনে 5 আগস্টের মতো আরও 5 আগস্ট ঘটবে, কিন্তু এদেশকে আমরা ভারতের তাবেদার মুক্ত রাখবো ইনশাআল্লাহ। তাই আসুন সম্মানিত ভাইরা আমার, আমরা দেশপ্রেমিক জনতা হিসেবে আমরা চাই যে বিডিআরের যে পিলখানার হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডের অরিজিনাল রহস্য উন্মোচন হোক বাংলাদেশের মানুষের সামনে। তাহলে এদেশের মানুষ বুঝতে পারবে যে কারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল। ইনশাআল্লাহ সেদিন সেই রহস্য একদিন অবশ্যই বাংলাদেশের মানুষের সামনে উন্মোচিত হবে। এবং আমরা শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাদের শহীদ ফ্যামিলিগুলোর জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রের সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই 2009 সালের পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের শহীদ 57 জন মেধাবী, চৌকস, সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক সেনা অফিসারদের শহীদ এবং সাধারণ নাগরিক সহ প্রায় 74 জন মানুষকে যে হত্যা করা হয়েছে তার বিচারের দাবি এবং শহীদ পরিবারের জন্য দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুস সবুর ফকির, প্রধান অতিথি হিসাবে সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি আমাদের মাঝে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নবনির্বাচিত সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্য
আমাদের একান্ত শ্রদ্ধাভাজন অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, মহানগরীর নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, শুরুতেই আমরা 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যারা অন্যায়ভাবে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং সাধারণ মানুষ যাদেরকে হত্যার শিকার হতে হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে দেশের জন্য, ইসলামের জন্য, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তারা যে লড়াই সংগ্রাম করেছেন, সেনাবাহিনীর যে গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা নিজেদেরকে নিয়োজিত রেখেছিলেন, সেই হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। তাদের পরিবারের সদস্যবৃন্দ যে নির্মমতার সাক্ষী হয়েছেন এবং এখনো পর্যন্ত আমরা সেই সমস্ত পরিবারগুলোর সাথে যোগাযোগ করলে জানতে পারি পরিবারের কোনো সদস্য এখনো মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছেন। এমন অনেকে কেউ আছেন যারা হাসপাতালে এখনো চিকিৎসা গ্রহণ করছেন মানসিকভাবে নিজেদেরকে সুস্থ রাখার জন্য। এমন অনেকে আছেন যারা এই দেশের প্রতি তাদের আস্থা এবং বিশ্বাস, ভালোবাসা হারিয়ে বিদেশে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন। এত নির্মমতা, এত নিষ্ঠুরতা, আমাদের দেশ স্বাধীনকালে এত অফিসারকে হত্যা করা হয় নাই যা হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি। কেন হয়েছে? কারা করেছে? আমরা লক্ষ্য করেছি বিগত 4.5 বছর আমি জেলখানায় থাকার সুযোগ পেয়েছি, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ জেলখানায় থাকার সুযোগ হয়েছে। আমরা সেখানে দেখেছি বিডিআর ভাইদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, তাদের বিচার চলমান আছে, নিশ্চয়ই বিচার চলবে। যারা অপরাধ করেছে, অপরাধ আইডেন্টিফাই করে চিহ্নিত করে তাদের বিচার করা হোক। কিন্তু আমরা এটাও জেনেছি, কারোর সাথে কথা বলে আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র বিচারের নামে বহু বিডিআর সদস্যদেরকে মাসের পর মাস, বছরের পর বছর অন্যায়ভাবে বিচার সম্পন্ন না করে তাদের পরিবারগুলোকেও এবং ব্যক্তিদেরকেও, বিডিআরদেরকেও ধ্বংস করে দেওয়ার আরেকটা চক্রান্ত করা হয়েছে বলে তাদের সাথে কথা বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা মনে করি 2009 সালের এক ঢিলে কয়েকটি পাখি মারা হয়েছে। প্রথমত, সেদিন 9 সালে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 2014 সাল, 2018 সাল, 2024 সালের রাত্রিকালীন ভোট, আমি এবং ডামির ভোট এবং জনগণহীন এক ভোট সম্পন্ন করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তারা তা সম্পন্ন করতে চেয়েছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সফলও হয়েছিলেন। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমরা প্রতিহিংসা চাই না, কিন্তু আমরা সমঝোতাও চাই না। কিন্তু আমরা লক্ষ্য করছি বিচারের নামে কোনো ক্ষেত্রে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে, আবার কোনো ক্ষেত্রে পছন্দ মতো সমঝোতারও একটা রাস্তা বের করার চেষ্টা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে কেউ বাস্তবায়ন করছেন। আমাদের কথা পরিষ্কার, নো সমঝোতার কোনো আপোষের কোনো বিষয় নেই। আবার একই সাথে প্রতিহিংসা পরায়ণ হয়ে নির্দোষ কোনো ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে এসে অন্যায়ভাবে তার প্রতি বিচার প্রয়োগ করাটাও এই 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঘটনায় সংগঠিত হতে পারে না। তৃতীয়ত, আমি যে কথাটি পরিষ্কার করে বলতে চাই, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার ভাই এবং বন্ধুগণ, আমরা 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি এই ঘটনায় আসলে বিডিআর এবং আমাদের পরস্পর বিডিআরকে মুখোমুখি করা হচ্ছে। এটি কোনো অংশে যদি সত্য হয়ে থাকে, প্রতিবেদন সরকার গঠন করেছিল, তারা সেদিন তাদের পক্ষ থেকে কমিটি নির্ধারণ করেছিল, কিন্তু এটা তো সত্য যে এই বিডিআরদেরকে কোনো একটা জায়গা থেকে তাদেরকে উস্কানি দিয়ে তাদের নেপথ্যে থেকে সেই সময় যারা ভূমিকা পালন করেছেন, কুশীলব হিসাবে যারা কাজ করেছেন, নেপথ্যে থেকে যারা ভূমিকা পালন করেছেন, সেই সময়ের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। কোনোভাবেই তৎকালীন সেই সময়ের পার্শ্ববর্তী এলাকার আওয়ামী লীগ নেতা শেখ তাপস কোনোভাবেই তিনি তার দায়িত্ব এড়াতে পারেন না। নানক কোনোভাবেই আওয়ামী লীগের নেতা, যিনি সমাধানের নামে মূলত সেদিন একটা নাটক মঞ্চস্থ করেছিলেন, কোনোভাবেই তিনি দায় এড়াতে পারেন না। আমরা পরিষ্কার মনে করি এই বিডিআরদেরকে বছরের পর বছর আটকে রেখে
বিচারের নামে কোনো কোনো ক্ষেত্রে যেমন টালবাহানা করা হচ্ছে, একটা পরিবার ধ্বংস করে দেওয়া হয়েছে। একদিকে সেনাবাহিনীর চৌকস সেনা সদস্যদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আর একদিকে আমাদের সীমান্তরক্ষী বাহিনী যারা জীবন বাজি রেখে, একটা সময় আমরা শুনতাম জনগণ বলতো রৌমারী সীমান্তে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বিএসএফকে যারা জীবন বাজি রেখে জনগণকে সাথে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়ে সীমান্ত পাহারা দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেদিনই নাকি তারা সিদ্ধান্ত নিয়েছিল এরকম বিডিআর যদি থাকে তাহলে বাংলাদেশের মতো প্রত্যেকটা ইঞ্চি মাটি বাংলাদেশ সংরক্ষণ করবে। কেউ এখানে দাদাগিরি, কেউ এখানে বাবুগিরি, কেউ এখানে রক্তচক্ষু দেখিয়ে আমাদের উপরে তারা প্রভাব বিস্তার করতে পারবে না। সেদিনের প্রতিশোধের অংশও নাকি এই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি। আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, আমাদের এই বাংলাদেশের বর্তমান 2024-এর জুলাই আগস্টের তরুণ যুবক ছাত্র জনতা সমস্ত মানুষ রাস্তায় নেমে ঘোষণা দিয়েছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। সুতরাং এই প্রশ্নে আমরা পরিষ্কার বলতে চাই, শুধু একটা রাষ্ট্র নয়, আমাদের বাংলাদেশের বাইরে আমাদের সব বন্ধু থাকবে, আমাদের কোনো প্রভু থাকবে, এরকম বাংলাদেশ যেন আর কেউ কল্পনা না করেন। সুতরাং সেই জায়গায় 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা আশা করি বর্তমান অধিষ্ঠিত সরকার এই ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে যত হত্যাকাণ্ড হয়েছে তার মধ্যে এটা চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ডই শুধু নয়, এটা বাংলাদেশের জন্য স্পর্শকাতর একটা বিচারের ব্যবস্থা। সুতরাং বর্তমান প্রধানমন্ত্রীর কথা যদি সত্য হয়ে থাকে এবং তিনি যা বলেছেন তা যদি দেশপ্রেমের জায়গা থেকে বলে থাকেন, তিনি তার শপথের জায়গা থেকে বলে থাকেন, আইনের শাসন তিনি কায়েম করবেন, যে 3-4টি মূল কথা তিনি বলেছেন তার প্রথম পয়েন্ট ছিল আইনের শাসন তিনি কায়েম করবেন। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা দেখতে চাই এই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি যে নির্মম এবং নৃশংস মর্মান্তিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, কম সময়ের ব্যবধানে এই সমস্ত সেনা অফিসারদের পরিবারকে আশ্বস্ত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বাংলাদেশকে বের করে নিয়ে আসাই হবে আইনের শাসন কায়েমের প্রথম ধাপ। আমরা আশা করব সেই ধাপ বাস্তবায়নে বর্তমান সরকারি দল তাদের এবং বর্তমান প্রধানমন্ত্রী তিনি যে প্রত্যয় ব্যক্ত করেছেন সেটি তিনি বাস্তবায়ন করবেন। সবশেষ আমি সম্মানিত সুধীমণ্ডলী ভাই এবং বন্ধুগণকে বলতে চাই, আমরা সেদিন লক্ষ্য করেছি মেধাবী, যোগ্য, সৎ, চৌকস নেতৃবৃন্দকে দেখে দেখে তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা মেরুদণ্ডহীন বাংলাদেশে পরিণত করার ষড়যন্ত্র করা হয়েছিল। আজকে আমরা লক্ষ্য করছি সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সচিবালয় সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক নেতৃবৃন্দকে সরিয়ে দিয়ে একটা দলীয় সরকার প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। জনগণ অত্যন্ত ঘৃণার সাথে এই সমস্ত পরিকল্পনাকে প্রত্যাখ্যান করতে চায়, কারণ আমাদের সকলের কথা ছিল সবার আগে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ। যদি তাই হয় তাহলে সৎ অফিসারদেরকে সরিয়ে দিয়ে, সৎ শিক্ষাবিদদেরকে সরিয়ে দিয়ে, আদর্শ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক অফিসারদেরকে সরিয়ে দিয়ে একটা সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গঠিত হতে পারে না। এটা বক্তব্যের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, আমরা লক্ষ্য করছি আমাদের বিচারের জায়গাগুলো আস্তে আস্তে সংকুচিত করা হচ্ছে। যারা সুন্দর সুষ্ঠু বিচার করছিলেন সেই জায়গাগুলো সরিয়ে দিয়ে দলীয় লোক বসানো হচ্ছে, আপত্তি নাই। কিন্তু এই লোক বসানোর সাথে সাথে একের পর এক বিচারের নামে মামলায় যাদের এজাহারে নাম আছেন, হত্যা মামলার আসামি, তারা এই সরকার প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর কি করে 3 দিনের মাথায়, 4 দিনের মাথায়, 5 দিনের মাথায় তারা জামিন পেয়ে যায়। এটা রীতিমতো জুলাই শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু হতে পারে না। এবং আমরা এটাও লক্ষ্য করছি, কেউ কেউ আমাদেরকে বলেন মাসুদ ভাই চকলেটের যেমন দোকান খোলে, ফুচকার যেমন দোকান খোলে, আমাদের বিগত দিনের ফ্যাসিস্ট আওয়ামী লোকেরা বর্তমান একটা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এরকম কিছু কিছু খুচরা দোকানও খোলা শুরু হয়েছে। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, যদি বর্তমান সরকার জুলাই শহীদদের প্রতি সম্মান থাকে, জুলাই আগস্টের চেতনাকে তারা লালন করেন, জুলাই
চেতনাকে তারা ধারণ করে দেশ পরিচালনা করেন, তাহলে অবশ্যই এসব বিষয়ে সরকারকে জিরো টলারেন্স ভূমিকা পালন করতে হবে। আমরা জানি না, একদিকে আমরা দেখি বর্তমান সরকারে যারা নিয়োজিত হয়েছেন তাদেরকে সেই ফ্যাসিস্ট আমলের লোকেরা ফুল দিয়ে বরণ করছেন, আর একদিকে সরকারেরই অংশ আইজিপি নিজে বলছেন একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন চলতে পারে না, চলার কোনো সুযোগ নাই। আমরা এই সাংঘর্ষিক অবস্থা দেখতে চাই না। আমরা দেখতে চাই জুলাই আগস্টের চেতনায় লালিত আমাদের ৭১-এর যুদ্ধের মাধ্যমে সাম্য, মানবিকতা, সামাজিক সুবিচার এর ভিত্তিতে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে এবং নাগরিকগণ শান্তিতে বসবাস করবে। তাহলেই ২০০৯ সালের ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, আমি মনে করি যদি পরিস্থিতি সামাল দেওয়া না যায় এবং আমরা যদি সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেমের ভিত্তিতে আমাদের দেশ পরিচালনা করতে না পারি, আবার কোনো এক কুচক্রী মহল আমাদের এই সমস্ত সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক অফিসারদেরকে বিপদে ফেলার ষড়যন্ত্রের নেপথ্য নায়ক হিসাবে ভূমিকা পালন করবেন। এরকম পরিস্থিতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তাই আসুন, আমাদের ২০০৯ সালকে সামনে রেখে যদি আবার ১৭ বছরের সেই পিছনের বাংলাদেশে আমরা ফিরতে না চাই, অবশ্যই আমাদের সৎ, দক্ষ, যোগ্য সেনা, আমাদের যারা দেশপ্রেমিক অফিসার তাদেরকে দিয়ে বাংলাদেশ পরিচালনায় ভূমিকা পালন করতে হবে। আমি প্রধানমন্ত্রীর শেষ শব্দটি বলে বক্তব্য ইতি টানতে চাই। তিনি তার ৩টি মৌলিক বক্তব্যের মধ্যে এটাও বলেছিলেন, প্রশাসনে দক্ষতা, যোগ্যতা, সততা হবে অগ্রাধিকারের ভিত্তি। আমরা তার কথার সাথে বাস্তবতার মিল দেখার জন্য আরও কিছুদিন এদেশের জনগণ অপেক্ষা করতে চায়। সেই অপেক্ষার কথা জানিয়ে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের শহীদদের দোয়া করে তাদের আল্লাহ তাআলা জান্নাত দান করুন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিডিআরের মধ্যে যারা নিরপরাধ, নির্দোষ, তাদের বিচার শেষ করে দ্রুত তাদেরও মুক্তির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সম্মানিত নায়েবে আমির, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত পিলখানায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শহীদ ৫৭ সেনা কর্মকর্তার বিচারের দাবি ও রুহের মাগফিরাত কামনায় আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জননেতা জনাব আব্দুস সবুর ফকির, উপস্থিত আছেন বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধেয় নেতা অবিভক্ত ঢাকা মহানগরী সংগ্রামী সাবেক আমির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশে যে নির্বাচন হয়ে গেল নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি। উপস্থিত আছেন মহানগরী দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে বক্তব্য শুনব। আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। পিলখানায় সেদিন যে ঘটনাটি ঘটেছিল অত্যন্ত মর্মান্তিক। একটি সরকার মাত্র ১ মাস আগে গঠিত হয়েছিল। এই ধরনের একটি প্রেক্ষাপটে সেই সরকার ঢাকার রাজধানীর ভিতরে এই ধরনের একটি ঘটনা ঘটল, সে নিশ্চুপ দেখলেন, তার কোনো প্রতিকার করলেন না। এবং সেই সময়ে যিনি সেনাপ্রধান ছিলেন মঈনুল আহমেদকে আমি ধিক্কার জানাই, তার নিজের বাহিনীর সদস্যদেরকে এইভাবে হত্যা করা হচ্ছে, অথচ তিনি নিশ্চুপ থাকলেন। সেই সময়ে যদি কমান্ডোদের পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সমঝোতার নাম করে তারা এই অফিসারদেরকে হত্যা করার সুযোগ করে দিয়েছে। শুধু শহীদই করা হয় নাই, তাদের পরিবারের উপরে পাশবিক নির্যাতন চালানো হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই ঘটনা আসলে একটা মানবতা বিরোধী অপরাধ।
এটা কোনোভাবেই সভ্য সমাজে হতে পারে না। আমরা বিগত ফেসিবাদের কাছ থেকে বিচার পাইনি। গত 18 মাসে একটি কমিশন গঠন হয়েছে, কমিশন রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট জাতির সামনে উন্মোচন করা হোক। আমরা দেখতে পাচ্ছি আবারও এই বিষয় নিয়ে আরেকটা কমিশন করা হচ্ছে। কেন সেই কমিশন হবে? আমরা যে নির্দলীয় যে সরকার ছিল, সেই সরকার যে কমিশন গঠন করলো, সেই রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করুন এবং সেইটা ধরেই বিচার কার্যক্রম পরিচালনা করুন। এই বিচারটা আমরা আইসিটিতে করতে চেয়েছিলাম। জনগণের দাবি ছিল এই মানবতা বিরোধী অপরাধের এই বিচার হবে এই ট্রাইব্যুনালে। কিন্তু আমরা দেখতে পেলাম এই সরকার গঠন হওয়ার পরেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়া হলো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের এই সরকার যারা এখন দেশ পরিচালনা করছেন, তাদের কিন্তু তাদের সেই ইশতেহারের মধ্যে ছিল সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে। কিন্তু আমরা দেখতে পেলাম এই গঠন হওয়ার পরই সচিবদেরকে বদলায় দেওয়া হচ্ছে, সচিবদেরকে চুক্তি বাতিল করা হচ্ছে এবং অফিসারদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হচ্ছে। এরকম করে দেশের ভিতরে যদি গ্রুপিং সৃষ্টি করা হয়, সৎ এবং যোগ্যদেরকে সরিয়ে দেওয়া হয়, তাহলে দেশ কিন্তু সঠিকভাবে পরিচালিত হবে না। মানুষের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাবে। তারা জুলাইকে সম্মান করছে না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে শপথ নেওয়ার কথা ছিল, সেই শপথ তারা নেয়নি। তারা এখন পর্যন্ত বাজার সিন্ডিকেট ভাঙে নাই। তারা বলছে যে ঈদের পরে বাজার সিন্ডিকেট ভাঙবে। আমরা ধিক্কার জানাই। রোজার ভিতরে মানুষকে কষ্ট দিবেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে, আর ঈদের পরে যে সিন্ডিকেট ভাঙবেন, এটা কখনোই বরদাস্ত করা যাবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, অনতিবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমান এবং জুলাই সনদের সংস্কার করার জন্য শপথ গ্রহণ করে জুলাই শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে আগামী দিনে দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং এই বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনায় নিরীহ নিরপরাধ অনেক বিডিআরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন এবং ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম শেষ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি নৃশংসভাবে বিডিআর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড বিচারের দাবি এবং শহীদদের স্মরণে দোয়া। এ পর্বে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, নবনির্বাচিত সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জাতীয় সংসদের নবনির্বাচিত জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, যিনি উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে জাতীয় সংসদের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, অবিভক্ত ঢাকা মহানগরীর সম্মানিত সাবেক আমির, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমীদ্বীন জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আজকের এই ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভার জনাব সভাপতি, মহানগরী জামাতের সম্মানিত নায়েবে আমির জনাব আব্দুস সবুর ফকির, উপস্থিত আছেন মহানগরী জামাতের নায়েবে আমির ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি সহ নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআরের সদর দপ্তর পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল, এই হত্যাকাণ্ডকে যদি খালি হত্যাকাণ্ড হিসাবে বিবেচনা করা হয় তাহলে এটা একটা ভুল করা হবে। এখানে অনেকগুলি বিষয় কিন্তু সামনে এসে যায় যে এই হত্যাকাণ্ড কেন ঘটানো হলো। ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। আমাদের মহান মুক্তিযুদ্ধে কয়জন সেনা কর্মকর্তা নিহত হয়েছিল? 4-5 জন। তাও মেজর জেনারেল এই পর্যায়ের কোনো সেনা কর্মকর্তা নিহত হয়নি। ব্রিগেডিয়ার জেনারেল এই পর্যায়ের কোনো কর্মকর্তা নিহত হয় নাই। আর এই ঘটনায় খুব ঠান্ডা মাথায় 57 জন কর্মকর্তা, সেনা কর্মকর্তা এবং আরও 17 জন অন্য 74 জন মানুষকে নৃশংসভাবে হত্যাকাণ্ড করা হলো 2 দিন ব্যাপী। ডাল ভাতের নামে। এই ডাল ভাতের সাথে কি 74 জন জড়িত ছিল? ডাল ভাতের সাথে কি এই 57 জন সেনা কর্মকর্তা জড়িত ছিল? তাহলে এদেরকে খুন করা হলো কেন? এবং যারা বাথরুমে অথবা বিভিন্ন জায়গায় লুকিয়ে জীবন বাঁচিয়েছেন, তাদেরকেও যদি পাওয়া যেত, তাদেরকেও হত্যা করা হতো। এই যে 2 দিন ব্যাপী হত্যাকাণ্ড পরিচালনা করা হলো, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তখন কি দেশে কোনো সরকার ছিল না? তাহলে ওনারা কি করলেন? নিশ্চিত নিহতদের পরিবার, নিহত যারা হয়েছেন তাদের আর্তনাদ, সেই পরিবারগুলির আর্তনাদ আকাশে বাতাসে ভাসছিলেন। তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি মুস্কি মুস্কি হাসছিলেন। তখন ওনার কি দায়িত্ব ছিল? উনি কি করছেন? তখন যিনি সেনাপ্রধান ছিলেন মঈন-উ-আহমদ, ওনার কি দায়িত্ব ছিল? ওনার কি দায়িত্ব ছিল না? এই হত্যাকাণ্ডগুলি যখন 2 দিন ব্যাপী চললো, তো ওনার কাজ কি ছিল? এতে বোঝা যায় তদানীন্তন প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান এরা উভয়েই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। ওনারা জড়িত না থাকলে তো একজন মানুষের জীবনের কি কোনো দাম নাই? ডাল ভাতের জন্য কেউ ডিপ্রাইভ হইতে পারে, তাই বলে কি তাকে হত্যা করতে হবে? আর ওনারা বসে বসে খালি মুস্কি হাসলেন, দেখলেন, আর সোনারগাঁ থেকে খাবার নিয়ে নিয়ে মজা করে খাইলেন। এগুলো সব জাতি জানে, সাংবাদিক বন্ধুরা আরো বেশি জানেন আমাদের চাইতে, যে ওই দিন কি হয়েছিল। তাহলে 2 দিন ব্যাপী হত্যাকাণ্ড সংঘটিত হলো, সরকারও কিছু করলেন না, সেনাবাহিনীর লোকদেরকে হত্যা করা হলো, সেনাপ্রধানও কোনো ভূমিকা রাখলেন না। তাহলে এটা বোঝা যায় যে এই পরিকল্পনা শুধু ডাল ভাতের কারণে, এই হত্যাকাণ্ড শুধু ডাল ভাতের জন্য হয় নাই। এই পরিকল্পনা নেওয়া হয়েছে একটা বড় মাস্টার প্ল্যান নিয়ে, আমাদের দেশের দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করে আমাদের প্রতিরক্ষা বাহিনীকে দুর্বল করা, দেশের সীমানাকে অরক্ষিত করা, যাতে করে ওই সময় সরকারে যারা এসেছিলেন, যাদের সাহায্যে তারা এই দেশটাকে তাদের করদরাজ্য বানাইতে পারে, এই দেশটাকে তাদের একটি অঙ্গরাজ্য বানাইতে পারে, এই পরিকল্পনা নেই তারা সে কাজটি করেছিলেন। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আজও সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত করা হয় নাই। হয় নাই বলবো না, করা হয় নাই। ওই সময় থেকেই, ওই দিন থেকেই আমরা শুনতেছিলাম বেশ কিছু লোকের নাম, আজ পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই। কাজেই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত করে যে সকল বিডিআর সদস্যদেরকে জেলখানায় রাখা হয়েছে, এদের মধ্যে অনেকেই আছেন একদম নিরপরাধ। আমাদের সাথে আলাপে যারা মনে হয়েছে, অনেকের সাথেই আমাদের কথা হয়েছে, যেহেতু আমরাও দীর্ঘ সময় সেই সরকারের আমলে আমরা জেলে ছিলাম, কাজেই এদের অনেকের সাথেই দেখা হয়েছে, ঘটনা শোনার সুযোগ হয়েছে। এখানে কি হয়েছিল এটা অনেকটাই সবাই জানে। শুধুভাবে আনুষ্ঠানিকভাবে কোনো সরকারের পক্ষ থেকে, এটা সরকারেরই কাজ, এই সরকারের পক্ষ থেকে এটাকে
প্রকাশ করা এবং কার্যকর ব্যবস্থা নেওয়া, এদেরকে বিচারের আওতায় আনা, কিন্তু সেটা ফেসিবাদের আমলেও হয় নাই। এরপরে 1.5 বছরে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন তারাও এই কাজটি করেননি। তারা একটা তদন্ত করেছেন, কিন্তু আজ পর্যন্ত সেই তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো জনগণের সামনে প্রকাশ করা হয় নাই। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এজন্য আমি আজকে এই ব্যাপারে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে যারা সরকারে আছেন তাদেরকে আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই ঘটনার যদি প্রকৃত রহস্য উন্মোচন করতে হয় তাহলে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তদানীন্তন সেনাপ্রধান মঈনুল আহমেদ সহ যাদের নাম এ পর্যন্ত আকাশে বাতাসে ঘুরছে, এই সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনলেই ওই সময়কার আসল ঘটনা জানা যাবে। এবং আমরা এটাও জানি, ওই হত্যাকাণ্ডের সময় একজন কর্মকর্তা বিডিআরে ছিলেন, এরপরে উনি যে প্রমোশন নিয়ে সরকারের একজন বড় কর্মকর্তা হয়ে গেলেন, এর নাম আপনারা সবাই সাংবাদিকরাও জানেন। তো এরকম ঘটনা যারা ওইখানকার সাক্ষী তারা তো এখনো অনেকে আছেন, তাদের সবাইকে এই তদন্তের আওতায় নিয়ে আসা উচিত, তিনি যেই হন না কেন, যত বড় মানুষই হন না কেন। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, তাদের মূল পরিকল্পনা ছিল দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করে আমাদের দেশের সীমানাকে অরক্ষিত করে ফেলানো, এবং সেই পরিকল্পনার অংশ হিসাবেই কিন্তু জামাত ইসলামের তদানীন্তন আমির, সাবেক সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, জামাতের সেক্রেটারি জেনারেলের সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ জামাতের 11 জন শীর্ষ নেতাকে একইভাবে নৃশংসভাবে বিচারের নামে তামাশা করে প্রহসনের বিচার যে করা হয়েছে, জামাত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ রায়ের সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ একটি রায় দিয়েছেন, এই বিচার প্রক্রিয়াটাকেই অবৈধ বলে তারা ঘোষণা করেছেন এবং অনেক কথা বলেছেন, আপনারা জানেন। কাজেই নৃশংসভাবে প্রায় 11 জন নেতা কর্মীকে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কাউকে জেলখানায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, তাদের পরিকল্পনা ছিল দেশের সীমানা অরক্ষিত করা, দেশকে করদ-রাজ্য বানানো, দেশকে ইসলাম শূন্য করা। এ কারণেই জামাত নেতৃবৃন্দকে তারা হত্যা করেছিল, কিন্তু তাদের সকল পরিকল্পনায় ভুল প্রমাণিত হয়েছে। মানুষ হত্যা করে কোনোদিন এজেন্ডা বাস্তবায়ন করা যায় না। যারা বাংলাদেশকে ইসলাম শূন্য বানাতে চেয়েছিলেন, যারা বাংলাদেশকে জামাত মুক্ত করতে চেয়েছিলেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন জামাত মুক্ত বাংলাদেশ হয় নাই। জামাত বাংলাদেশের এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে ইতিমধ্যেই গত নির্বাচনে আবির্ভূত হয়েছে, এবং গত নির্বাচনে কি হয়েছে তাও আপনারা জানেন, কিভাবে জামাতকে হারানো হয়েছে তাও আপনারা জানেন। গোটা দেশের মানুষ জানে, ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, পাশ করেছে আরেকজন। এটা আপনারা বিভিন্ন এলাকায় নিশ্চয়ই খোঁজখবর রাখতেছেন, তারা কি বলতেছে আপনারা নিশ্চয়ই এগুলো জানেন আর কি। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, কোনো একটি আদর্শবাদী শক্তিকে কোনোদিন দমন নিপীড়ন চালিয়ে, হত্যাকাণ্ড চালিয়ে, ফাঁসিতে ঝুলিয়ে কোনোদিন আদর্শ ভিত্তিক কোনো দলকে দমন করা যায় না, নিশ্চিহ্ন করা যায় না। এজন্য আমি আজকের এই আলোচনা সভার এ পর্যায়ে আমি আপনাদের কাছে এই অনুরোধ রাখতে চাই যে শুধু পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে সঠিক বিচার হওয়া উচিত, এবং এই সঠিক বিচার করতে হলে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং তার দলের যে সমস্ত লোকের নাম এসেছে তারা এবং সেনাপ্রধান মঈনুল আহমদকেও বিচারের আওতায় আনতে হবে। এর সাথে সাথে
নৃশংসভাবে ইসলাম শূন্য করার জন্য যাদেরকে হত্যা করা হয়েছে, জামাত নেতৃবৃন্দ সহ অনেককেই, বিরোধী দলের অনেককে হত্যা করা হয়েছে, এদেরও এই হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, অনেকেই ক্ষমতায় যখন আসে তখন তারা মনে করে যে দেশটা তাদের জমিদারি, এবং আগে যারা ফেসিবাদী সরকারের সময় যারা ছিলেন তারা এই দেশটাকে জমিদারি মনে করেই চালানোর চেষ্টা করেছিলেন। এই জমিদারি মনে করে যে বা যারাই এই বাংলাদেশ শাসন করার পরিকল্পনা করবেন, আমি আশা করি, বিশ্বাস করি তারা ব্যর্থ হবেন ইনশাআল্লাহ। তার কারণ বাংলাদেশের মানুষ কোনো জমিদারি প্রথাকে কোনো অবস্থাতেই বরদাস্ত করবে না। আমরা আগেও বলেছি, এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশকে উনি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত করবেন। কিন্তু আমি আজকের কথাই যদি বলি, প্রথম আলো পত্রিকার প্রথম পৃষ্ঠায় একটা নিউজ হয়েছে নারায়ণগঞ্জের একজন প্রতিবন্ধী ব্যবসায়ীর কারখানায় চাঁদাবাজি করছেন, নামটাম সহ বলে দিছে। কই এখন পর্যন্ত তো সরকার তার ব্যাপারে কোনো ব্যবস্থা তো নেয় নাই। এটা তো নেওয়া, যদি তারা আন্তরিকই হন চাঁদাবাজি বন্ধ করবেন, তাহলে তো তাদের তো ব্যবস্থা নেওয়া দরকার ছিল, কই নেন নাই তো। এর মধ্যে অনেক চাঁদাবাজি হচ্ছে, অনেক হত্যাকাণ্ডও ঘটতেছে, কই কোনো কারোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তো আমরা এখন পর্যন্ত কোথাও দেখি নাই। আমাদের একজন মন্ত্রী উনি বলছেন যে সমঝোতার ভিত্তিতে যদি টাকা পয়সা নেওয়া হয় তাহলে এটা চাঁদাবাজি হবে না। কি মজার কথা বলছে। ওনারা বাংলাদেশের মানুষকে কি মনে করে আমি জানি না, মানুষ কি কিছুই বোঝে না যে আপনি কি বলতেছেন, বাংলায় বলছেন তো, আমরা তো ইংরেজিতেও বলেন নাই। কাজেই এটা মানুষ সবই বোঝে যে আপনারা কি করবেন। কই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা সে অনুযায়ী তো তার মন্ত্রী থাকার কথা না, কিন্তু বল দরবিতে আছে না, শুধু বরঞ্চ বীর দর্বে আছে। কাজেই এরকম ঘটনা এই কয়েকদিনের মধ্যেই অনেক ঘটে গেছে, এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা বিরোধী দল কিন্তু সংসদে যাওয়ার সিদ্ধান্ত এ কারণেই আমরা নিয়েছি, আমরা এ কারণেই শপথ নিয়েছি সরকারের ভালো কাজগুলিকে আমরা সমর্থন জানাবো। আর সরকারের যে কাজই হোক না কেন, যদি দেশের জনগণ বিরোধী হয়, দেশ বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, মানবতা বিরোধী হয়, আমরা কিন্তু সংসদে এবং রাজপথে উভয় জায়গায় আমরা কিন্তু প্রতিবাদ জানাবো, আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ, এই দেশের জনগণকে সাথে নিয়ে। এটা আমাদের দায়িত্ব, জনগণ আমাদেরকে এ কারণেই ভোট দিয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, এজন্য আমি আপনাদের কাছে যে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই যে আমরা আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি, সবাই ভালোবাসি, আমরা প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষই আমরা এই দেশকে ভালোবাসি। আমরা এই দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা মজলুম মানবতার পক্ষে আমরা দাঁড়াতে চাই। আমরা সবসময় আমাদের স্লোগান, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাবো। আমাদের স্লোগান, আমরা এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ বানাবো। আমরা সেই বাংলাদেশ বানানোর ক্ষেত্রে অতীতেও আমরা দেখেছি সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। দলীয়করণ একটা বেদিতে পরিণত হয়েছিল আগে, আমরা নতুন সরকারকেও দেখছি সেই দলীয়করণ যেন ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে আরো কয়েক গুণ বৃদ্ধি করে তারা সেই কাজটি শুরু করেছেন। আমরা সবাইকে বলবো যে আসেন আমরা এই দেশটাকে সত্যিকারের দেশের নাগরিক যারা, তাদেরকে নিয়েই আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি। তার কারণ দলীয়করণ করে দলকানা হয়ে অতীতে কিন্তু কেউই ভালোভাবে দেশ চালাইতে পারেন নাই, ভালো করতেও পারেন নাই। এক পর্যায়ে তাদের সবাইকে বিদায় নিতে হয়েছে। এজন্য আমরা এই দলীয়করণের রাজনীতি, দলীয়করণের নীতি থেকেও বর্তমান সরকারকে আমরা সরে আসার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাবো। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, কাজে আসুন এই দেশ আমার, আপনার, আমাদের সবার, আমরা সবাই মিলেই এই দেশকে আগামী দিনে একটি সুন্দর
ন্যায় ইনসাফপূর্ণ আধুনিক মানবিক বাংলাদেশ হিসাবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল এবং কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ঢাকা মহানগরী জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বৃন্দ, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য, শ্রদ্ধাভাজন জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আপনারা জানেন যে আগামী 28 তারিখে জামাত ইসলামীর যে কেন্দ্রীয় ইফতার মাহফিল রয়েছে, সেই ইফতার মাহফিলে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ তার পরিবারকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল সেখানে গিয়েছিলেন এবং দাওয়াতপত্র তাদের কাছে পৌঁছানো হয়েছে। সে কারণে আসতে একটু বিলম্ব হয়েছে। আমরা এখনই তার বক্তব্য শুনব। তার আগে আমরা বিডিআর হত্যাকাণ্ডে উপর ভিত্তি করে নির্মিত একটি সঙ্গীত এখন আপনাদের সামনে পরিবেশন করা হচ্ছে। তারপরেই আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আপনারা লক্ষ্য করেছেন প্রধান অতিথির সাথে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের অবিভক্ত ঢাকা মহানগরীর সম্মানিত নায়েবে আমির, আমাদের শ্রদ্ধাভাজন জননেতা জনাব মাওলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে গানটি পরিবেশন করছি এটি কথা এবং সুর এবং শিল্পী হায়দার হোসেন, শ্রদ্ধেয় হায়দার হোসেন। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত। কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে শেষ কথা। নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলে শুধু নীরবতা। আজও কানে ভাসে সেই কথাগুলো, কে জানে হবে যে শেষ কথা। নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হাই বিচ্ছেদে কি যন্ত্রণা। যার চলে যায় সেই বোঝে হাই বিচ্ছেদে কি যন্ত্রণা। অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দেব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার। বিধাতা তোমার ডাকি বারে বারে, করো তুমি মোরে মার্জনা। দুঃখ সহিতে দাও গো শক্তি, তোমারই সকাশে প্রার্থনা। বিধাতা তোমার ডাকে বারে বারে, করো তুমি মোরে মার্জনা। দুঃখ সহিতে দাও গো শক্তি, তোমারই সকাশে প্রার্থনা।
চাহি না সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনাদ, চাহি না সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনাদ। বিষাদ অনলে পড়ে বারে বারে লুণ্ঠিত হবে স্বপ্ন সাধ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত। কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বৃন্দ, আমরা প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আজকের এই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি নির্মম বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার বিচার, শহীদদের জন্য দোয়া, আলোচনা সভা। সবাই এখন আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী মজলুম জননেতা, সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য, শ্রদ্ধাভাজন জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রধান অতিথির বক্তব্য রাখছেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত পিলখানায় সেনা হত্যাকাণ্ডের নির্মমতা এবং নৃশংসতার শোকাবহ ঘটনার স্মরণে এবং দোয়া উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মৌলানা আব্দুল হামিদ, ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি সহ সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে সারা দেশেই এই দিনকে আবারও খুব বেদনাবিধুর মানসিকতা নিয়ে আমরা পার করছি। আলোচনা হচ্ছে, কবর জিয়ারত হচ্ছে, দোয়া হচ্ছে, ঘটনার তদন্ত, বিচার, এর রহস্য, এর জাল জট সব উন্মোচনের দাবি উঠছে। তো এটা কয় বছর হয়ে গেল, এটা এই দাবি, আলোচনা, এই রহস্যের মধ্যে কিন্তু এখনো সেই একটা বেড়া জালের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বারবার আমাদের আমির জামাত এই কথা জাতির সামনে বিভিন্ন সময় যারা সরকারের যারা দায়িত্ব নিয়ে যারা কথা বলেন তারা অনেক সময় কেমন কথা বলেছেন, জাতি আশাহত হয়েছে। দায় একবার একজন একদিকে ঠেলে দিতে চান, প্রকৃত অপরাধীকে এড়াবার জন্য এক এক সময় এক এক কথা, এক এক দায় একদিকে ঠেলে দেবার চক্রান্ত সব সময় সব আলোচনায় আমরা শুনতে পাচ্ছি। আমরা কতদিন এই নির্মমতার বোঝা বয়ে চলব? এই সব শহীদ পরিবারের চোখের পানি, তাদের সন্তানদের আহাজারি, তাদের এই বেদনার একটা পরিসমাপ্তি হওয়া দরকার। এর সুষ্ঠু বিচার, তদন্ত এবং এর আসল রহস্য জাতির সামনে প্রকাশ্যে উন্মোচনের মধ্য দিয়ে। জামাত ইসলামী সেটাই চায়। একদিকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার চলছে, আবার দেখা যায় বিচারিক দিক থেকে বলা হচ্ছে যে আপিল ডিভিশনে বিচারাধীন, এটাকে পুনঃতদন্তের একটা আইনি প্রক্রিয়া ছাড়া যাওয়া যাবে না। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সময় তদন্তের
যে সমস্ত বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে কোনোটার সাথে কোনোটার সমন্বয় নেই। ফলে কোনো এক অজানা কারণে আমাদের দেশপ্রেমিক এই সেনাবাহিনীর এই নির্মম হত্যাকাণ্ডের রহস্যটাকে কেন যেন চাপা দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বারবার। এই জন্য আমরা এই আলোচনাকে আর দীর্ঘ না করে কথা আমাদের মূল আজকে একটাই, যে সেই সময়কার ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নির্দেশনায়, সহযোগিতায়, মদদে এই ঘটনা যে ঘটেছিল তার সাথে কারা কারা জড়িত ছিল বিভিন্ন সময় বিভিন্নভাবে নাম এসেছে, বিচারের মুখোমুখি হতে যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি। এই ঘটনার সাথে কোন দেশের কিরকম পরিকল্পনা কারা কারা যুক্ত ছিলেন এগুলো একেবারেই পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। সেই সময়কার ভিডিওগুলো, ছবিগুলো, কিভাবে সেনা অফিসাররা চিৎকার দিচ্ছেন, আহাজারি করছেন। প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডের পর পর সেনা অফিসারদের নিয়ে যে মিটিং করেছিলেন, সেইখানে তদানীন্তন প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে সেনা অফিসারদের যে কি আহাজারি, কি কান্না, যে কেন সাথে সাথে এত অনুরোধ করার পরও এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীকে অ্যাকশন নিতে, তাৎক্ষণিক সেখানে ব্যবস্থা নিতে দেওয়া হয়নি, কেন বিলম্ব করা হলো। সমস্ত জীবনগুলো শেষ হওয়ার পর লোক দেখানো ব্যবস্থা নিয়ে জাতির সামনে কেন নাটক করা হলো, এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সামনে সেই সেনা কর্মকর্তাদের যে আহাজারি এবং কান্না, সে ভিডিও কিন্তু এখনো জাতির সামনে ভাসছে। এই জন্য আমরা আর এটা নিয়ে অন্ধকারে থাকতে চাই না। যারা সেদিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন, এর পিছনে দেশ বিরোধী ষড়যন্ত্র ছিল। এটা যদি আজকে উন্মোচিত না হয়, তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোনো দল, কোনো সংস্থা, কোনো শক্তি যে আর ষড়যন্ত্র করবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। ফলে আমাদের স্বাধীনতা, আমাদের আজাদি, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতিসত্তা, আমাদের অখণ্ড বিরোধী সকল ষড়যন্ত্র নির্মূল করতে গেলে এই পিলখানার সেনা হত্যার আসল কাহিনী, সেনা হত্যাকাণ্ডের আসল কাহিনী জাতির সামনে উন্মোচন করতে হবে। 1, 2, 3, 4 করে যার যার নাম প্রকৃত তদন্তে বেরিয়ে আসবে তাদেরকেই বিচারের মুখোমুখি করে শাস্তি বিধান করতে হবে। এটাই আমাদের আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর আলোচনা সভার মূল দাবি। সেই দিন যারা দেশমাতৃকার জন্য, দেশপ্রেমের জন্য অকুতোভয় সেনা অফিসাররা নির্মমভাবে নিহত হয়েছিলেন, যে নিষ্ঠুরতা, যে বর্বরতা, যে লোমহর্ষক, যা চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, যে শিহরণগুলো খুবই অমানবিক। শিশুরাও যা দেখে দেখে চোখের পানি ফেলেছে, বুঝতে পারে না রাজনীতি, কিন্তু সেই ভাষা, সেই দৃশ্য, সেই গান মানুষকে আজও কাঁদায়। সেই দিন হত্যাকাণ্ডের শিকার সেই সব সেনা অফিসার এবং তার পরিবারের সদস্যদের মধ্যে যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, তাদের জন্য আমরা আজকে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি। দেশপ্রেমের জন্য তাদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। আল্লাহ তাআলার কাছে তাদের জান্নাতে উচ্চ মাকাম কামনা করছি। আর একটা দাবি প্রত্যেক বছরেই উঠছে, কিন্তু দাবি খুব দুর্বল। আমরা খুব জোরালোভাবে বলতে চাই, সেই সময় বিডিআর সদস্যদের মধ্য থেকে শত শত বিডিআর সদস্য এবং অফিসারদেরকে বিনা অপরাধে মামলায় জড়িয়ে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। যারা নির্দোষ, নিরপরাধ, যাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স, কোনো কিছু এখনো প্রমাণিত হয়নি, মামলার অজুহাতে, বিস্ফোরক মামলা, হত্যা মামলায় নানান অজুহাত দেখিয়ে কত যুগ তাদেরকে তাদের পরিবার, সমাজ, সন্তান, স্ত্রী, মা, বাপ থেকে বিচ্ছিন্ন রাখা হবে। এটা অপরাধ। কারাবন্দী বিডিআর সদস্যদেরকে মুক্ত দেওয়া হোক, প্রকৃত অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে সেদিন নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি, সমবেদনা, শোক, কষ্ট
আপনাদের দুঃখে আমরা দুঃখিত, আপনাদের ব্যথায় আমরা ব্যথিত। এই সমবেদনা প্রকাশ করে আজকের এই আলোচনা সভায় আপনারা যারা এতক্ষণ ধরে শুনলেন, সহযোগিতা করলেন, সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসীকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সভাপতির ধন্যবাদ জ্ঞাপন। বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, মহানগরীর সম্মানিত নায়েবে আমির, জননেতা জনাব আব্দুস সবুর ফকির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, নবনির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত বিশিষ্ট মেহমান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ মহানগরীর নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই আলোচনা সভায় আমরা প্রধান অতিথি, বিশেষ অতিথিদের বক্তব্য শুনেছি। একই জিনিস, একই বিষয়, কিন্তু আমরা এখনো এর কোনো সুরাহা করতে পারিনি। বড় বড় তদন্ত কর্মকর্তা ছিলেন অতীতে, আব্দুল কাহার আকন্দের মতো কর্মকর্তা ছিলেন যারা আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার জন্য বিশেষ তদন্ত রিপোর্ট তৈরি করেছিলেন। সেইটা থাকার পরেও কিন্তু এইরকম একটি রিপোর্ট আমরা বের করতে পারিনি। বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যারা আসল আসামি, সেটা তো মিডিয়ার কাছে পরিষ্কার, সমস্ত মানুষের কাছে পরিষ্কার যে সেদিন এই হত্যাকাণ্ড চলাকালীন সময় শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য শেখ হাসিনা যাদেরকে দাওয়াত দিয়ে গ্রিন টি আপ্যায়িত করেছিলেন, সেই ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ যারা সেদিন এই আলোচনার টেবিলে বসেছিলেন, এগুলো যদি আমাদের সামনে আসে তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যায়। যাদেরকে গ্রেপ্তার করা হলো, ওই ঘটনার নায়ক ভিতরে যিনি ছিলেন তোরাব আলী, তার কি বিচার হলো? সে তো বিচার কাজ শেষ না করেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল, সে রিপোর্ট শেখ হাসিনার সামনে সেনাকুঞ্জে উপস্থাপন করা হয়েছিল, সেই রিপোর্টও আলোর মুখ দেখতে পারেনি। এই সমস্ত রিপোর্টগুলো সহ যদি আমাদের সামনে আসে তাহলে দেখা যাবে যে এগুলোর সাথে কারা জড়িত ছিলেন। দিবালোকের মতো স্পষ্ট, এগুলোর জন্য খুব গভীর তদন্ত কর্মকর্তার দরকার নেই। সেদিনের মিডিয়া, সেদিনের সমস্ত ঘটনাবলী, সাধারণ জনগণের যে উপস্থাপনা, যে মন্তব্য, সেগুলো যদি আমাদের সামনে আসে তাহলে দেখা যাবে যে এগুলো সব পরিষ্কার, যে একটি ষড়যন্ত্রমূলকভাবে আমাদের দেশপ্রেমিক বিডিআরকে হত্যা করে প্রতিবেশী কোনো রাষ্ট্রের সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আমাদের বিডিআর হলো দেশের সবচেয়ে জনপ্রিয়, মানুষের কাছে জনপ্রিয় একটি সাহসী দলের নাম, একটি সংস্থার নাম, কিন্তু সেই নামটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সেই পরিবর্তন করে দেওয়ার পিছনেও একটি ষড়যন্ত্র আছে, যাতে ওটা মানুষ মনে না রাখতে পারে। যে সমস্ত বিডিআর কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল করা দরকার এবং অনতিবিলম্বে নতুন যে সরকার গঠিত হয়েছে, আমি তাদেরকে আহ্বান জানাবো যে তাদের পরিবার আছে, পরিজন আছে, তাদের জীবিকা আছে, তাদের রিজিক আছে, এই সবগুলো ব্যবস্থা করার জন্য তাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক এবং যারা অপরাধী তাদের শাস্তির আওতায় আনা হোক। সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি আপনারা আমাদের আজকের আলোচনা সভায় এসেছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের নেতৃবৃন্দ যারা আমাদের কাছে এসেছেন তাদেরকেও আমরা মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠান হবে এখন। দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর সম্মানিত সাবেক নায়েবে আমির, আমাদের শ্রদ্ধাভাজন জননেতা জনাব আবুল হাসনাত মোহাম্মদ মাওলানা আব্দুল হালিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আয় আল্লাহ, শহীদ সেনার সদস্যরা যারা নির্মম আঘাতে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তুমি তাদের শাহাদাতকে কবুল করো। এই ঘটনায় যারা আরও সাধারণ লোক নিহত হয়েছে, আল্লাহ তাদেরকেও তুমি জান্নাতবাসী করো। রব্বুল আলামিন, এই ঘটনার দ্বারায় আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা হয়েছিল। রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হেফাজত করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ যেসব সেনার সদস্যরা জীবন দিয়েছেন, আল্লাহ তাদের পরিবারকে তুমি সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের দেশের সার্বভৌমত্বকে হেফাজত করো, আমাদের দেশের উপর তুমি রহমত নাজিল করো। আল্লাহ এইভাবে সার্বভৌমত্ব বিরোধী কোনো ষড়যন্ত্র আমরা দেশের সকল জনতা ঐক্যবদ্ধভাবে যেন মোকাবেলা করতে পারি তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বান নাস আযা বিল বাস ইশফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকমা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওফানি মুসলিমান ওয়াল হিকনি বিস সালিহিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিক ভাইদের জন্য সামান্য